নাহার দরজা খুলে ভিতরে ঢুকলো। আদ্রিত তার সামনে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখে শীতল কিন্তু বুদ্ধিদীপ চাহনি। মন্ত্রীর এমন চেহারা দেখে তার ভেতরে একটু ভয় কাজ করলো, কিন্তু সেটা তাকে থামাতে পারল না। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু কেন? আদ্রিত ধীরে উঠে দাঁড়ালো, নাহারের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তোমার মনের প্রশ্নের উত্তর খুঁজতে এসেছো মেয়ে? নাহার একটু বিব্রত হলো। সে তো ভেবেছিল মন্ত্রী তাকে টার্গেট করেছে, এটা ভাবার যুক্তিগত কারণ ছিল তার কাছে, কিন্তু মন্ত্রীর মুখে এমন কথা শুনে সে থমকে গেল। রাজনীতিবিদদের ঘৃণা করতে করতে তুমি এমন এক পর্যায়ে চলে গেছো যে আমাকেও সেই কাতারে ফেলেছো। তুমি কিভাবে কল্পনা করলে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছি? আপনি আসলে কি বলতে চাইছেন? বাইকের সেই ছেলেটা, অ্যাসিড ছোড়া, এটা কার নির্দেশ ছিল? আদ্রিত গম্ভীরভাবে নাহারের চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি কোনোদিনই তোমার ক্ষতি চাইনি মেয়ে, বরং আমি তোমার পেছনে যে বিপদ আছে তা থেকে বাঁচানোর চেষ্টা করেছি। ভালোবাসার মানুষকে কিভাবে আঘাত করব আমি? নাহার হতবাক হয়ে গেল। তাহলে কি তার ভাবনাগুলো ভুল? কিন্তু কেন? আপনি কেন আমাকে রক্ষা করবেন? মন্ত্রী তখন নাহারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, কারণ কি তোমার অজানা? নাহারের মনে সবকিছু নতুন করে ঘুরতে শুরু করলো। তাহলে কে ছিল বাইকের সেই ছেলেটা, এবং কেন তারা আমাকে টার্গেট করছে? আদ্রিত একটু থেমে গম্ভীর কণ্ঠে বললেন, তারা শুধু তোমাকে নয়, আমাকেও টার্গেট করেছে। তারা চায় আমার রাজনৈতিক অবস্থান ধ্বংস করতে, আর তুমি আমার কাছের হওয়ায় তারা তোমাকে ব্যবহার করতে চাইছে। নাহার স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার সামনে এমন এক রহস্যময় পরিস্থিতি দাঁড়িয়ে আছে যা এত সহজে সমাধান হবে না। মন্ত্রীর কথাগুলো শুনে সে কিছুটা হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু এক জিনিস পরিষ্কার, এই পরিস্থিতি সমাধান তার জন্য সহজ হবে না। নাহার এবার আদ্রিতের মুখের দিকে তাকে একটু দ্বিধাভাবে বলল, আপনি সত্যি বলছেন? আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে সবকিছু কোথাও আবার আপনার নাটক ছিল না তো? আদ্রিতের মনে যেন আচমকা ঝড় বইছে। প্রিয় মানুষটির এমন সন্দেহ, এমন অভিযোগ তার হৃদয়ের গভীর আঘাত করে। এতদিনের আত্মত্যাগ, ভালোবাসা সবকিছু যেন মুহূর্তেই অর্থহীন হয়ে গেল। ভেতরে এক অদ্ভুত রকমের ফাঁকা অনুভূতির সৃষ্টি হলো, যেন কোনো কিছুই তার ঠিক মতো ধরে রাখা যাচ্ছে না। তার চোখে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আদ্রিতের ঠোঁট কাঁপছে, কথা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। প্রিয় মানুষটির কাছ থেকে এমন অভিযোগ শুনে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে, যেন সে নিজের সবচেয়ে কাছের মানুষটিকেই হারিয়ে ফেলেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি মেয়ে। নাহারের চোখে মিশ্র প্রতিক্রিয়া। আদ্রিতের কণ্ঠে সে একটু একটু ভালোবাসার স্বীকারোক্তি শুনে সে কিছুক্ষণ চুপ তাকিয়ে থাকলো, যেন তার মনের ভেতরে লড়াই চলছে। এভাবে তো তাকে কখনো মন্ত্রী ভালোবাসে বলেনি। না, সে বিশ্বাস করতে পারছে না কোনো কিছু। নাহার ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল, তার শ্বাস ভারী হয়ে আসছে। আপনার ভালোবাসা নিয়ে আমার ভয় হয় আদ্রিত। আমি আর হারাতে চাই না। নাহারের গলায় কষ্ট আর অসহায়ত্বের ছাপ স্পষ্ট। আদ্রিত অব্দি পৌঁছালো না কথাগুলো। নাহার এবার চুপ করে রইল। তার মনের দুর্বলতা আর সন্দেহগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু এখনো সম্পূর্ণভাবে ভরসা করতে পারছে না। দুই পক্ষের নীরবতা। আদ্রিত উল্টোর দিকে ঘুরে দাঁড়ালো, কাছে জানালার কাছে গিয়ে সিগারেট ধরালো। গভীর রাতে সে নাহারের নাম্বার থেকে মেসেজ পেয়েছিল। আমার থেকে দূরে থাকুন মিস্টার মাহমুদ। আপনাদের ঘৃণিত মুখ আমার সামনে উন্মুক্ত। অন্যদের সামনে মুখোশ পরে থাকবেন, কিন্তু আমার সামনে নয়। আমি ঘৃণা করি আপনাদের মতো মানুষদের। আশ্চর্য, আদ্রিতের নজরের পর পর আরেকটা মেসেজ পড়ে, মুহূর্তেই ভেতর থেকে নাড়িয়ে দেয় তাকে। শেষমেশ এত কুৎসিত একটা প্ল্যান করলেন মিস্টার মাহমুদ? দলে ছেলেপেলেদের দিয়ে অ্যাসিড? ফোন পড়ে যায় আদ্রিতের হাত থেকে। অবিশ্বাস চাহনিতে ফোনের দিকে তাকিয়ে থাকে সে। নাহারের কাশির শব্দে বর্তমানে ফিরে আদ্রিত। সিগারেটটা ফেলে ঘুরে দাঁড়ায় নাহারের দিকে। আজও নাহারের পরনে তার পছন্দের রঙের জামা, কিন্তু মুগ্ধ করতে পারছে না আদ্রিত্যকে। নাহার কিছুক্ষণ চেয়ে থাকে, অতঃপর গম্ভীর চিন্তা মাথায় নিয়ে বের হয়ে যায়। চেয়ারে বসে পড়ে আদ্রিত্য। নিজেকে আজ নিজের কাছে অদ্ভুত লাগছে। প্রিয় মানুষটা থেকে এরকম সন্দেহ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে।
নাহার বেরিয়ে যাওয়ার পর আদ্রিত কিছুক্ষণ স্থিরভাবে বসে রইল। তার মনের মধ্যে যেন এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সে কিছুই বুঝতে পারছে না কিভাবে সম্পর্ক এমন একটা জটিল পর্যায়ে পৌঁছালো, যেখানে কোনো বিশ্বাস নেই, শুধু সন্দেহ। না, কোনো সম্পর্কই তো নেই, সেখানে সন্দেহ কি স্বাভাবিক নয়? আদ্রিতের চোখে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করে রেখেছে। সে বুঝতে পারছে নাহারের সন্দেহ দূর করা সহজ হবে না। একই সাথে প্রশ্ন এলো, সে রাজনীতির সাথে সম্পর্কিত, এর জন্যই কি তাকে সন্দেহ করেছে? কেন রাজনীতিবিদদের ঘৃণা করে? নাহারও ততক্ষণে তার জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বাইরে এসে সে গভীর শ্বাস নিল, যেন মনকে কিছুটা হালকা করার চেষ্টা করছে, কিন্তু মনের ভেতরে চিন্তাগুলো তাকে তাড়া করছে। আবার সে অপরিচিত ফোন নম্বর থেকে একটা মেসেজ এলো। মৃত্যু অতি সংকটে। রাগের মাত্রা আকাশচুম্বী হলো নাহারের। সে ফোন হাতে নিয়ে একটা নম্বরে কল দিল। রাফিদ, তোর সাহায্য দরকার, অনেক কিছু জানার আছে, আর সময় নেই, দেখা করতে হবে। কেটে গেল রাফিদের ঘুম ঘুম ভাব। ঝটপট বিছানায় উঠে বসলো, ফোনের দিকে আরেকবার তাকালো। আজ কত বছর পর আবার সেই নম্বর থেকে কল এসেছে। রাফিদের সাথে ফোনে কথা বলার পর নাহার একটু স্বস্তি পেল, কিন্তু তার ভেতরের অস্থিরতা কমল না। সে জানে রাফিয়াদি হয়তো তাকে সাহায্য করতে পারবে, কারণ রাফিদ সবসময় তার পাশে ছিল। একটু সময় নিয়ে নাহার রাস্তায় বেরিয়ে পড়ে। চারপাশে আলো আঁধারি মিশে থাকা শহরের পথে সে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। তার মনে হচ্ছে প্রতিটি পদক্ষেপের সাথে সে আরও কাছে চলে আসছে সেই সত্যের, যা এতদিন তার কাছে ধোঁয়াটে ছিল। রাফিদের সাথে দেখা হওয়ার জায়গায় পৌঁছায় নাহার। দেখে রাফিদ আগে এসে দাঁড়িয়ে আছে। রাফিদ তাকে দেখে এগিয়ে আসে। অগোছালো রাফিদ, বোঝাই যাচ্ছে সদ্য ঘুম থেকে উঠে চলে এসেছে। নাহারের গলায় স্কার্ফ বাঁধা, ফলস্বরূপ ব্যান্ডেজ দেখার কোনো উপায় নেই। কথা বলতে কষ্টে হলেও সে প্রকাশ করেনি। কি হয়েছে নাহার, এভাবে কেন ডেকে পাঠালি? নাহার গম্ভীর শ্বাস নিয়ে রাফিদের দিকে তাকায়। রাফিদ, আমার জীবনে যা ঘটেছে তুই তো জানিস। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, আর আমার মনে হচ্ছে কোনো এক অজানা শত্রু আমার পেছনে লেগেছে, কিন্তু আমি জানি না কে সে। রাফিদ কিছুক্ষণ নীরব থাকে, তারপর নাহারের কাঁধে হাত রাখে। নাহার, তুই জানিস তুই দুর্বল না, তাহলে নিজেকে কেন দুর্বল প্রকাশ করছিস? নাহার একটু চুপ থেকে বলল, ঝামেলাগুলো আরও জটিল রূপে নিচ্ছে, ঘিরে রেখেছে আমাকে চারপাশ থেকে। রাফিদ মাথা নাড়িয়ে বলল, আমি সবসময় তোর পাশে আছি। কিছুটা সময় কাটালো নাহার রাফিদের সাথে। নিজেকে হালকা লাগছে। নাহার রাফিদের সাথে দেখা করে বাড়ি ফিরে গিয়ে অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়ল। চারপাশের অন্ধকার যেন তাকে গ্রাস করতে চাইছে। আদ্রিতের উপর সন্দেহ করা ভুল মনে হচ্ছে তার। নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগছে। নাহারের চলে যাওয়ার পর রাফিদ সেখানে বসে থাকলো। অজানা ভয়ে সেও আতঙ্কিত। দূরে দাঁড়ানো রাফিয়াত সকাল সকাল ভাইকে এত তাড়াহুড়ো করে বের হতে দেখে পিছু নেয় সে। রাফিদকে একটা মেয়ের সাথে দেখে ভেবে নিল এই মেয়ে ভাইয়ের প্রেমিকা। মুচকে এসে সে বাড়ির দিকে রওনা দিল। ভাইয়ের সাথে মেয়েটার বিয়ে দেওয়ার ভাবনাও মনে এসে গেছে তার। বাসায় ফেরার পর দরজার সামনে এসে থমকে গেল নাহার। দরজার সামান্য খোলা, তার ভেতর থেকে অস্বাভাবিক একটা নীরবতা আসছে। সে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের বাতি জ্বলছে, কিন্তু কেউ নেই। সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে কিছু একটা অস্বাভাবিক ঠেকছে তার। তার মনে পড়লো দাদি তো বাড়িতে থাকার কথা ছিল। দাদি কোথায় গেলেন? তড়িঘড়ি করে ঘরের সব দরজা জানলা পরীক্ষা করলো নাহার। কিছুই অস্বাভাবিক নয়, কিন্তু হঠাৎ একটা কাগজের টুকরো তার চোখে পড়লো, টেবিলের ওপরে রাখা। তাড়াতাড়ি কাগজটা তুলে নিল সে। তাতে লেখা ছিল, ফিরেছি আমি। নাহারের মাথার মধ্যে যেন বাজ পড়লো। সে জানে এই নোট কোনো সাধারণ হুমকি নয়। এবার তাকে আসলেই ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি হতে হবে। কিন্তু কি করবে সে? হেলেনা বেগমকে বারবার ফোন করছে নাহার, কিন্তু কল লাগছে না। এক পর্যায়ে মনে পড়লো নিশ্চয়ই শিনুকে নিয়ে স্কুলে গিয়েছে। নাহার এবার নিজের ভেতরটা শক্ত করে ফেলল। গম্ভীর রাতের অন্ধকারে চারপাশ শান্ত, শূন্যতা, আকাশে মৃদু চাঁদের আলো, যা অন্ধকারকে রহস্যময় করে তুলেছে। দূর থেকে পাখির ডাক ভেসে আসছে, যেন রাতে নতুন জীবন আনছে। পুরনো গাছের ছায়া পাতায় ফিসফিসিয়ে গল্প করছে। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে। গভীর রাতের নিস্তব্ধতা, এ যেন এক অন্তহীন যাত্রা, যেখানে চিন্তায় ডুবে থাকা মনে হচ্ছে।
আর অন্ধকারের অপেক্ষা করছে অজানা কিছু। নাহার ফোন হাতে নিয়ে বারবার টাইপ করছে মেসেজ, আবার ডিলিট করছে। অবশেষে আদ্রিতের নম্বরে মেসেজটা দিয়েই দিল। ফোন বন্ধ করে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। বারান্দায় আকাশপানে চেয়ে আছে আদিত্য, চোখে একরাশ শূন্যতা, অশান্ত মন। হাতের মুঠোয় থাকা ফোন ভাইব্রেট করে উঠল। সম্পূর্ণরূপে ইগনোর করলো আদিত্য। বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর কি মনে করে ফোন চেক করলো। মুহূর্তেই শান্ত হয়ে এলো শান্ত মন। হাসি ফুটলো মুখে। প্রিয়সীর নাম্বার থেকে গুটি কয়েক অক্ষরে মেসেজ এসেছে। সরি মিস্টার মাহমুদ। এতটুকুই যেন শান্তি করলো আদিত্যকে। মাঝেই কয়েকটা দিন পেরিয়েছে। সকলেই নিজ জীবনের স্বাভাবিক। নাহারের ক্ষতগুলো শুকিয়ে গেছে, কিন্তু বিশ্রী রকমের দাগ হয়ে গেছে। ফলস্বরূপ সবসময় গলায় স্কার্ফ থাকে। অজানা আতঙ্কে মন সবসময় অস্থির হয়ে থাকে। নিজেকে চিনতে অসুবিধা হয় না নাহারের। সে তো এমন নয়। দূরে কোথাও চাকরির খোঁজ করছে। শহর ছেড়ে চলে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সে। তবে সমস্ত কিছু নিজের মাঝেই রেখেছে। বাড়িতে কেউ জানে না তার মনোভাব। এই কয়েকদিনে আদ্রিতের অনুপস্থিতি তাকে বেশভাবে নাড়িয়ে তুলেছে। সেদিনের পর আর আদ্রিতকে দেখতে পায়নি। প্রথম প্রথম খুশি হলেও এখন কেমন যেন খারাপ লাগা কাজ করে। ভাবতে চায় না সে। টিউশনির উদ্দেশ্যে বেরোবে। সিনুকেও তৈরি করে নিয়েছে, স্কুলে দিয়ে যাবে। গলি পার হতেই চেনা কেউ নজরে এলো তার। রাস্তার ওপাশে জুনায়েদ সাহেব। সেদিনের পর আর দেখা হয়নি ওনার সাথে। খোঁজ নিয়েছিল নাহার। সুস্থ আছে শুনে আর মাথা ঘামায়নি। নাহার যেন তাকে দেখেও দেখল না। সিনুকে নিয়ে চলে গেল। মুখ বাংলার 5 হয়ে গেল জুনায়েদ সাহেবের। চোখ ছোট ছোট করে তিনি পিছু নিলেন নাহারদের। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 20 মিনিট। কোনোদিন পায়ে হেঁটে যায়, আর কোনোদিন অতিরিক্ত তাড়া থাকলে রিক্সা। সিনুকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে নাহার এগোতেই যাবে, তখনই নজরে এলো জুনায়েদ সাহেবের দাঁড়িয়ে কার সাথে তর্ক করছেন। চোখ বড় বড় হয়ে গেল নাহারের। তার মানে তার পিছু করছিল। জুনায়েদ সাহেবের দিকে এগিয়ে গেল সে। এক লোকের সাথে তর্ক করছেন তিনি। সামনের লোকটিও কম কিসে। দুজনেই এমনভাবে ঝগড়া করছে যেন পাড়ার 2 প্রতিবেশী মহিলার ঝগড়া লেগেছে। মানুষ জমা হতে শুরু করেছে। নাহার খানিক দাঁড়িয়ে শুনল। মিথ্যা কেন বলছেন মশাই? আপনি ইচ্ছাকৃতই ধাক্কা দিলেন, না হলে হঠাৎ করে আমার সামনে এসে আপনার দিক কেন পরিবর্তন হলো? লোকটা এতক্ষণে গলাবাজি করলেও এবার জুনায়েদ সাহেবের কথায় হকচকিয়ে গেল। নিজেকে বাঁচাতে আরো জোরে গলাবাজি করলো। নাহার দেখলো পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। মানুষজন জায়গাটা ভর্তি হয়ে গেছে। এক পর্যায়ে লোকটি জুনায়েদ সাহেবের দিকে তেড়ে আসলেন। নাহার গিয়ে তার সামনে দাঁড়ালো। মুখে মুচকি হাসি তার। লোকটি ভড়কে গেল। জুনায়েদ সাহেব খুশিই হলেন। আঙ্কেল দেখুন তো আপনার পকেটে ওয়ালেট আছে কিনা। হাসতে হাসতে জুনায়েদ সাহেবকে বলল নাহার। জুনায়েদ সাহেব নাহারের কথার মানে ভালোভাবে ঠাউর করতে না পারলেও পকেটে হাত ঢুকালেন। আশ্চর্য হয়ে গেলেন তিনি। নেই, ওয়ালেট নেই। নাহারের দিকে তাকাতে আরো জোরে হেসে ফেলল নাহার। ইশারা করলো লোকটির পকেটের দিকে। কয়েক সেকেন্ড সময় লাগলো না জুনায়েদ সাহেবের বুঝতে লোকটি পকেট মেরেছে তার। ইস, হবু বৌমার সামনে এরকম পরিস্থিতি। দাঁতে দাঁত চেপে লোকটির পকেট থেকে ওয়ালেটটা নিয়ে নিল নাহার। আশেপাশের মানুষজনের হাতে লোকটিকে ছেড়ে দিল। জুনায়েদ সাহেবের হাতে ওয়ালেটটা ধরিয়ে দিয়ে বলল, নিজের জিনিসের খেয়াল রাখতে শিখুন। হাঁটা ধরল সে। পিছনে পিছনে জুনায়েদ সাহেবও। কিছু দূর যাওয়ার পর বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল নাহার। গরমে ঘেমে নে একাকার। কি যেন ভেবে সে রেস্টুরেন্টটায় ঢুকলো নাহার। বসলো। জুনায়েদ সাহেব হাসি মুখে সামনে বসলেন। তিনি যেন বুঝতে পেরেছেন নাহার তার জন্যই রেস্টুরেন্টে ঢুকেছে। ব্যাগ থেকে টিস্যু বের করে জুনায়েদ সাহেবের দিকে এগিয়ে দিল। জুনায়েদ সাহেব নাহারের দেওয়া টিস্যু দিয়ে মুখ মুছে নিতে নিতে মৃদু হেসে বললেন, তোমার মতো সাহসী মেয়ে আজকাল খুব কম দেখা যায়। নাহার কিছু বলল না। চুপচাপ সামনে তাকিয়ে রইল। মাথার মধ্যে নানা রকম ভাবনা খেলা করছে। অর্ডার দিতে গিয়ে নাহার কিছুক্ষণ দ্বিধায় পড়ল। জুনায়েদ সাহেব তা দেখে বললেন, কি নেবে? আজ কিন্তু আমি বিল দিচ্ছি। নাহার একটু কৌতূহলে হাসি দিয়ে বলল, নিজের বিল আমি নিজেই দিতে পারি। কথাটা বলেই সে একটা সাধারণ খাবারের অর্ডার দিল, সাথে জুনায়েদ সাহেবের জন্য। জুনায়েদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন। তারপর বললেন, তুমি নিজেকে অনেক একা করে ফেলেছো। এটা ভালো নয় নাহার। আমি জানি তুমি এখনো সব কিছু থেকে পালাতে চাইছো। নাহারের মুখে এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। পালানোর তো কারণ আছে।
মৃদু স্বরে বলল সে। কারণ যাই হোক, তুমি এখানে একা লড়ছো। তোমার একা থাকা উচিত নয় নাহার। আর আমিও সেই দিনের পর থেকে ঠিক বুঝতে পারছি না কিভাবে তোমার সাথে কথা বলবো। কিন্তু একবার তুমি আমার দিকে ভরসা রাখো। নাহার তার দিকে তাকালো, চোখের মধ্যে বিশ্বাসের আভাস। আপনি ঠিক কি বলতে চাইছেন আঙ্কেল? জুনায়েদ সাহেব একটু হেসে বললেন, আমার ছেলেকে বিয়ে করে আমাকে উদ্ধার করো। নাহার কিছু বলল না। জুনায়েদ সাহেবের রসিকতায় এই সময় তার সামান্য হলেও ভালো লেগেছে। ভাব জমে গেছে নিজেদের মধ্যে, কিন্তু সম্পর্ক এখনো সাপে নেউলে। আজ কি বাবা ছেলে প্ল্যান করে নাহারের সাথে দেখা করেছে? আদ্রিতকে দেখে সেই প্রশ্ন মাথায় এলো নাহারের। সকালে জুনায়েদ সাহেবের সাথে দেখা হলো, এখন বিকেলে আদ্রিত। ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটে উঠল নাহারের, কিন্তু মুখ জোরে বিরক্ততা দেখানোর চেষ্টা। নাহারের ঠিক সামনে গাড়িতে আদ্রিত। নাহারকে উঠতে বলল, নাহার দ্বিমত করলো না। গাড়িতে উঠে বসার পর নাহার কিছুক্ষণ চুপ করে রইল, আদ্রিতের দিকে একবারও তাকায়নি। তবে তার ভেতরটায় কেমন যেন অস্থির কাজ করছিল। নাহারের হঠাৎ মনে হলো সে এক ভিন্ন পৃথিবীতে চলে এসেছে। গাড়ির ভিতরটা নীরবতায় মোড়ানো। আদ্রিত আজ অস্বাভাবিক রকমের চুপচাপ। নাহার একসময় নিজেই নীরবতা ভাঙল। এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আদ্রিত হালকা একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার পালানোর জায়গা নেই নাহার। তুমি আবারও সব কিছু ছেড়ে দূরে যেতে চাইছ। আর কত পড়াবে? নাহার চুপ করে রইল। আদ্রিতর গলার স্বরে অসহায়ত্ব, যা নাহারকে কিছুটা অসহায় বোধ করাচ্ছিল। গাড়ির গতি একটু বাড়ল। নিঝুম রাস্তা। আদ্রিত নাহারের দিকে না তাকিয়েই বলল, তুমি যদি আজ আমাকে সব কিছু বলতে না চাও, আমি বাধ্য করব না। আমি অপেক্ষা করব। নাহার অবাক হলো। আদ্রিতের এই শান্ত ধীর স্বভাবটা আজ নতুন করে ধরা পড়ল তার কাছে। সে জানতো না আদ্রিত এভাবে তার চিন্তার গভীরে পৌঁছে গেছে। নাহার চুপ করে রইল। আদ্রিতের কথাগুলো তার মনের ভিতরে ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে বাহির থেকে কিছু বুঝতে দিল না। গাড়ি ধীরে ধীরে শহরের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। নাহার জানালার বাইরে তাকিয়ে দেখতে লাগলো দ্রুত বদলে যাওয়া দৃশ্যগুলো। রাস্তার লাইট, দোকানপাট সব পেছনে ফেলে চলে যাচ্ছে, যেন তার নিজের জীবন থেকেও অনেক কিছু পিছিয়ে যাচ্ছে। আদ্রিত কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি তোমার অনেক প্রশ্ন আছে, কিন্তু কখনো কি ভেবেছ এই পালানোটা আসলেই কি তোমার জন্য ভালো? একা থাকলে শুধু কষ্টগুলোই বাড়বে। নাহার এবার মুখ ফিরিয়ে আদ্রিতের দিকে তাকালো, একটু রুক্ষভাবেই বলল, আমি আপনাকে বিশ্বাস করি না মিস্টার মাহমুদ। আদ্রিত স্থির দৃষ্টিতে নাহারের দিকে তাকিয়ে থাকলো। তার কণ্ঠ একেবারে নরম। একটা ভুলের শাস্তি আর কত দিবে? নাহার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর একটা শ্বাস নিল। আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না মিস্টার মাহমুদ। নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় করে। গাড়ি হালকা ঝাঁকুনি। নাহার নিজেকে সামলে নিয়ে আবার জানালার বাইরে তাকালো। আদ্রিত শান্ত কণ্ঠে বলল, তুমি কি আমাকে বুঝতে পারছো না, নাকি বোঝার চেষ্টা করছো না? নাহার কোনো প্রতিক্রিয়া দেখালো না। ভেতরে সমস্ত অনুভূতি মুছে গেছে, কিন্তু তার চোয়াল শক্ত ছিল। চোখে মুখে অবিশ্বাস আর অবজ্ঞার ছাপ। আদ্রিত একটু বিরক্ত হলেও নিজেকে সংযত রেখে বলল, একটা সুযোগ কি দেওয়া যায় না? নাহার ধীরে ধীরে বলল, আবার বিশ্বাস ভাঙার জন্য? আদ্রিত গাড়ি চালানো মন দিল। নাহারের কথাগুলো ভেতরে ক্ষতবিক্ষত করছে তাকে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাহার হঠাৎ জিজ্ঞেস করলো। একটা নির্জন জায়গায়, যেখানে একটু শান্তির দেখা মিলবে। গাড়ি এবার শহরের বাইরে একটা নিরিবিলি রাস্তা ধরে এগিয়ে চলছে। চারপাশে ধীরে ধীরে সবুজের রাজ্য। দূর থেকে পাহাড়ের রেখা দেখা যাচ্ছিল। নাহার চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকলো। তার ভেতরে অস্বস্তি বোধ হচ্ছে। কিছুক্ষণ পর আদ্রিত গাড়ি থেকে নামলো একটা ছোট লেকের পাশে। জায়গাটা খুবই নির্জন, শান্ত। পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নাহার ধীরে ধীরে গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো। এক পাশে পানি, আর এক পাশে ঘন গাছের সারি। শহরের কোলাহল থেকে অনেক দূরে এভাবে নিজেকে পেয়ে তার মনে কেমন যেন শান্তি এলো। আদ্রিত গাড়ির দরজা বন্ধ করে নাহারের পাশে এসে দাঁড়ালো। নাহার কিছুক্ষণ স্থির বসে চারপাশের পরিবেশের নীরবতা অনুভব করলো। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দ করছে, আর লেকের পানি শান্তভাবে চিকচিক করছে। তার মনে হচ্ছে সমস্ত ক্লান্তি এক নিমিষে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। কিছু বলার আগে আদ্রিত ধীর পায়ে একটু দূরে এসে দাঁড়ালো। তার চেহারায় প্রশান্তির ছাপ। এখানে কেন আনলেন আমাকে? তোমার মনে আছে এই লেকের কথা?
নাহার বলল না কিছু। এখন তারা শহরের বাইরে। চোখ বন্ধ করলো আদ্রিত। ভার্সিটি পড়ো একটা মেয়ে ব্যাগ ঘাড়ে, হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে স্নিগ্ধতা, সদ্য ফোটা কোনো ফুল। মেয়েটি ভার্সিটির শেষ দিন ছিল। এখানে ঠিক এই সময় তাকে নিজের মনের কথা জানিয়েছিল মেয়েটি, কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে। সে রিজেক্ট করেছিল মেয়েটিকে, আর সেই মেয়ের পেছনে পাগলের মতো ঘুরছে। কি অদ্ভুত! মেয়েটি জানতেই পারেনি রিজেক্ট করার কারণ। মনে এক আকাশ সমান অভিমান নিয়ে তাকেও ফিরিয়ে দিচ্ছে প্রতি পদে পদে একইভাবে।